আজকে ভারতের উপর বাংলাদেশ অনেকভাবে নির্ভরশীল সন্তু, আমদানি থেকে শুরু করে, মানে বাংলাদেশের আমদানি থেকে শুরু করে সমস্ত কিছু। আমরা যদি চাল না পাঠাই, আমরা যদি পেঁয়াজ না পাঠাই, আমরা যদি ওষুধ না পাঠাই, বাংলাদেশের খুব খারাপ অবস্থা হবে, অর্থনীতি ভেঙে পড়ে যাবে। আমি তোমাকে সেই তথ্যগুলো যদি পরবর্তীকালে হয় সেটাও দিচ্ছি। আমি বলছি এখানে ভারত সরকার ডেফিনেটলি কোনো সিদ্ধান্ত নেবেন বা নিতে হবে, কারণ কোনো জায়গায় আমাদের যদি এরকম হয় সেটাতে এই আলোচনা যখন আসছে দেবাশিস বাবু, আমরা সাধারণ মৌলবাদী যারা রয়েছে, কট্টর ভাবনা চিন্তা নিয়ে চলছে, তাদের মধ্যে হয়তো শিক্ষার অভাব থাকলেও থাকতে পারে, এটা হয়তো থাকতে পারে, যে কারণের জন্য তারা ভালোকে ভালো বুঝতে পারছেন না, মন্দকে মন্দ সেটাও বুঝতে পারছেন না। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টাতে যিনি রয়েছেন, যিনি প্রধান হিসেবে রয়েছেন, তিনিও কি কিছু বুঝতে পারছেন না? তাহলে এমনি এমনি তাকে নোবেল দিয়ে দেওয়া হলো, ন্যূনতম শিক্ষাটুকু তো তার মধ্যে রয়েছে, তাহলে তিনি এই সকল কিছু বুঝতে পারছেন না কেন? তিনি তো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করছেন, মানে এটা তো খুব, মানে যে অ্যানার্কিটা উনি তৈরি করেছেন ওখানে, এটা তো কোনো সুস্থ সাধারণ মানুষ করতে পারেন না। আজকে যে জায়গাটা তৈরি হয়েছে সেটা তো আমরা কেউ সমর্থন করছি না, মানে কোনো সুস্থ মানুষ, কোনো ন্যাশনাল মানুষ এটাকে সমর্থন করবে না। কিন্তু এটা নিয়ে আমরা যেটা এখানে করছি, আমাদের তো দেশেরও অনেক সমস্যা আছে। আমরা আজকে যে জায়গাটা, যে প্রতিবাদ করাটা ঠিক আছে, কিন্তু এটা বাড়াবাড়ির পর্যায়ে গিয়ে লাভ নেই, বা কোনো মৌলবাদকে এখানে প্রশ্রয় দিয়েও লাভ নেই। আমি এই কথাটাই বারবার বলছি, মৌলবাদ কিন্তু দু রকমের হয় শুনতু। একটা হচ্ছে আমি একটা ধর্মের হয়ে বলছি, আবার হচ্ছে আমি একটা ধর্মকে তোষণ করছি, দুটোই কিন্তু মৌলবাদ। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল কেবলমাত্র রাজনৈতিক ফায়দা তোলবার জন্য এই তোষণের রাজনীতিটা করছে, এটা একেবারে স্পষ্ট, একেবারে সাদা চোখে আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু রাজাগোপাল বাবু, একটা বিষয় স্পষ্ট করি, যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি, এত ভারত বিদ্বেষী মনোভাব, ভারতের পতাকা নিয়ে অবমাননা কার্যত পায়ের তলায় রাখা হচ্ছে, যেভাবে একটা প্রচেষ্টা চালানো হচ্ছে, এইরকম একই ছবি তো পাকিস্তানেও দেখা গিয়েছিল। শাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভারতীয় শাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। যিনি পুড়িয়ে দিচ্ছেন তার বুকে যে যন্ত্রটা বসে রয়েছে, সেটা কলকাতা থেকে তিনি লাগিয়ে গিয়েছেন, সেটা ভারতের জিনিস, তিনি সেটা পুড়িয়ে দিতে পারবেন? এই ভণ্ডামিগুলো কেন করা হচ্ছে? হ্যাঁ দেখুন, মানে এটা একটা উন্মাদনা তৈরির চেষ্টা। আমি যেটা বললাম, ওই হিন্দুদের 8% আছে, ওটা 4-5% নেমে গেলে ওরা থামবে, বা আরও কমে গেলে ওরা থামবে। এই উন্মাদনায় মোহাম্মদ ইউনূস একজন অংশীদার। উনি জানেন যে নেক্সট নির্বাচনটা হবে উগ্রবাদের সমর্থন করারকে ভিত্তি করে। বাংলাদেশে প্রথম বিপ্লব হয়েছিল, আমরা জানি যে গণতন্ত্রের পক্ষে, ধর্ম নিরপেক্ষতার পক্ষে। দ্বিতীয় যে স্বাধীনতা সংগ্রাম আমরা বলছে, সেটা হচ্ছে তালিবানিজমের পক্ষে। সেই দিকেই সবাই যেতে চাইছে, কারণ আওয়ামী লীগ এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই জায়গায় যদি নির্বাচন হয়, উগ্রবাদী জিতবে, তালিবানি ব্যাপারটা জিতবে। এখন কে কত তালিবানি ব্যাপার করতে পারবে? সে বিএনপি পারবে। উনি ভাবছেন যে বিএনপি যদি দাঁড়িয়ে যায় হয়তো জিতে যেতে পারে। হিন্দু নিধন যদি তাদের মূল এজেন্ডা হয়ে থাকে, তাহলে যারা সেখানকার ইসলামিক সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, তাদের মধ্যে ভালো মন্দ সবটাই রয়েছে, আমরা তো শুধুমাত্র সমালোচনা করতে পারি না। কিন্তু আমার কাছে একেবারে স্পেসিফিক বিষয়, যে তাহলে তারাও বা তাদের ক্ষতি, সেটাও কি তারা তাহলে মেনে নেবেন? হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, মানলাম যে এটাই একমাত্র তাদের এজেন্ডা, যে হিন্দুদেরকে আমরা তাড়িয়ে দেবো। কিন্তু এখানেও যদি ইসলামিক কোনো রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশকে, তাহলে পাকিস্তানের মতন পরিস্থিতি হবে না, সেটার অ্যাসিউরিটি দিতে পারে তো কেউ? সেটা বলতে পারেন তো যে না, এরকম কোনো পরিস্থিতি হবে না, এখানকার মানুষজন ভালো থাকবেন? না দেখুন, খুব পরিষ্কারভাবে বলা দরকার যে তাদের মৌলবাদটা একটা নির্দিষ্ট ধর্মকেন্দ্রিক, যেটা আমি বললাম সুন্নি ধর্মকেন্দ্রিক। শিয়ারাও সেখানে আক্রান্ত, আহমদীয়রাও আক্রান্ত, বাহাইরাও আক্রান্ত, এবং যারা মুসলমান ধর্মের মধ্যে সুন্নিপন্থীরাও, তাদের মধ্যে যারা মুক্তমনা, তারাও আক্রান্ত। ওরা চাইছে ইসলামকে একটা সম্পূর্ণ ছোট্ট একটা গণ্ডির মধ্যে বেঁধে। লাভ কি হবে গোটা বাংলার যারা দর্শক শুনছেন, তাদেরকে আমি পরিষ্কার আপনার মুখ থেকে শোনাতে চাইছি, আমি জানতে চাইছি, এটা আমার জিজ্ঞাস্য, যে লাভ কি হবে এই মুহূর্তে? ব্রয়লার মুরগি থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, যেভাবে দাম বেড়েছে, এবং যেটা উনি করতে যাচ্ছেন, যে মুজিবের ছবি সরানোর জন্য টাকাটা উনি চেঞ্জ করে দিতে চাইছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কি লাভ হবে, যারা এটার মধ্যে নেই, যারা বাংলাদেশে থাকতে চান? আমি ছোট্ট করে বলি, দেখুন যে উস্কানি আছে, বিদেশি উস্কানি কোথাও কোথাও আছে। মলদ্বীপ, তারা যে পার্টি, মাইজু বলে যিনি প্রেসিডেন্ট, তিনি নির্বাচনের আগে আউট ইন্ডিয়া মুভমেন্ট করলেন, ভারতবর্ষের আধিপত্য বিস্তারকে ভেঙে চুরমার করে দাও। ভোট হলো, বিরাটভাবে জিতলেন। চীনের কাছে গিয়ে ভাবলো যে চীন অনেক কিছুই করবে, কিছুই করলো না, আবার ভারতের কাছে এসে হাজির। ভবিষ্যতে এরা বুঝতে পারে না। বাংলাদেশেও তাই। মুজিবের তুমি ছবি কারেন্সি থেকে সরিয়ে দেবে, ওরা জানে যে কত খরচা হবে এতে। আপনার 5 টাকার নোট ছাপাতে গেলে 4 টাকা বাংলাদেশি টাকা লাগে, কাগজ আছে সুইজারল্যান্ড থেকে, জানতে হবে এই সমস্ত কথা, বুঝতে পারছেন? সুতরাং এই যে বিপুল যে খরচা হবে, তার ফলে দেশের যে মুদ্রাস্ফীতি আরো বেড়ে যাবে।
সাধারণ মানুষ বুঝতে পারছে না, একটু উন্মাদনা মানে এত আছে। স্থূল মস্তিষ্ক যে হ্যাঁ। তারা এইটুখানি পর্যন্ত আন্দাজ করতে পারছেন না। পারলে কি করতো? মোটা মাথা। হ্যাঁ, পারলে মোটা কি মাথা। করতো? একটা সমাজে মোটা হিন্দু মাথা। মুসলমান সবাইকে নিয়ে একটা সমাজ। মোটা মাথা। তারা কিন্তু এইভাবে একটা ধর্মের মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করতো, এটা ওরা বুঝতে পারছে না। মানবতার সামান্যতম জ্ঞান থাকলে এই জিনিস তারা করতো না, কিন্তু জ্ঞান শুধু না, তাদের ধারণা নেই, চিন্তা নেই, তাদের সেন্সিটিভিটি নষ্ট হয়ে গেছে, তার ফলে এই বেশ, জায়গায় তারা। দেবাশিস বাবু, রাষ্ট্রসংঘ কি করছে? আমি রাষ্ট্রসংঘে আসছি। আমি বলতে চাইছি যে আমার যেটা যারা বলছিলেন যে যদি মানে মোটা মাথা কি স্থূল মস্তিষ্ক আমি জানি না, আমার যেটা বলার দরকার সেটা হচ্ছে যে ইকোনমিটা কিভাবে ধ্বংস হবে সেটা কোনোরা হয়তো বুঝতে পারছেন না। আজকের দিনে দাঁড়িয়ে 22-23 অর্থবর্ষে বাংলাদেশ $12.3 বিলিয়ন মানে এক্সপোর্ট করেছে ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া সেখান থেকে $5.6 বিলিয়ন মাত্র এক্সপোর্ট করেছে। মানে এই যে ফরেন রিজার্ভ সেটা কিন্তু বাংলাদেশে বিভৎসভাবে কমে গেছে। মানে ব্যালেন্স অফ পেমেন্ট বলে একটা বস্তু হয়, মানে কর ভারে বা ঋণ নেওয়ার জন্য এটা খুব জরুরি। মানে বাংলাদেশকে ঋণটা দেবে কে, আর কোন ব্যাংক ঋণ দেবে? অর্থনৈতিক নিশ্চয়ই পাকিস্তান দেবে, অস্ত্র বোঝায় জাহাজ পাঠাচ্ছে, পাকিস্তান নিশ্চয়ই দেবে। নিজের অর্থনৈতিক অবস্থা খারাপ, সে এটা বুঝতে পারছে না তো। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশিরা আমি বুঝতে পারছে না, যারা উগ্র মৌলবাদী। আমি বলছি যে রাষ্ট্রপুঞ্জ হয়তো 20 তারিখ অবধি, মানে আমি বলছি ট্রাম্প যখন আসবেন তখন হয়তো একটা অন্যরকম ইকুয়েশন দাঁড়াবে, সেই জায়গার জন্য হয়তো ওনাদের একটা তাড়াহুড়ো লেগে গেছে যে হয়তো অন্যরকম সিচুয়েশন হতে পারে। এবং ভারত সরকার যেটা করছে আমার মনে হয় সঠিক জায়গা, ওনারা ওয়েট অ্যান্ড ওয়াচে আছেন। এবং যদি এই যে আমদানি রপ্তানিটা বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ এমনিতেই খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে যাবে। এইটা যতক্ষণ না কোনো সরকার বুঝতে পারবে ততক্ষণ সমস্যা আছে। বেশ, এই জায়গা থেকে সময় কম, আমি রাজগোপাল বাবুর কাছে আরো একবার জানার চেষ্টা করবো। রাজগোপাল বাবু, আমি একদম ছোট্ট করে জানার চেষ্টা করব যে এই যে বাংলাদেশে পাকিস্তানি জঙ্গিরা আসছেন, আমাদের কাছে যে খবর আসছে অস্ত্র বোঝাই জাহাজ আসছে, এটা কত বড় থ্রেট হতে পারে আমাদের এই বাংলার জন্য? কারণ 72 জায়গায় ইতিমধ্যে কিন্তু কাঁটাতার নেই, সে অভিযোগ করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, খোদ মুখ্যমন্ত্রীকে, যে আপনি জমি দিন। হ্যাঁ, দেখুন, মানে প্রায় আমি দেখছিলাম যে 600 কিলোমিটার মতন এলাকা, কিছু জায়গায় ফিজিক্যালি এমনই অবস্থা কাঁটাতার দেওয়া যাবে, নদী আছে বা অন্য কিছু আছে, দেওয়া যাবে না। কিন্তু ওগুলো বাদ দিয়ে, ওগুলো নিয়ে প্রায় 900 কিলোমিটার দাঁড়ায়। 600 কিলোমিটার মতন এলাকায় যেখানে কোনো আনপ্রোটেক্টেড। এর একটা বড় কারণ হচ্ছে যে বিএসএফ এর যে ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা বর্ডার আউটপোস্ট, তার যে জমি দরকার সেগুলো রাজ্য সরকারকে দেওয়ার নিয়ম, সেগুলো তারা দেয়নি। এখন পশ্চিমবঙ্গ সরকার বলছে যে পররাষ্ট্রটা কেন্দ্রের দায়িত্ব। আমি বলবো কেন্দ্র সরকারে কেউ যদি শোনে, যখন পশ্চিমবঙ্গ সরকার বলে দিয়েছে আপনার বর্ডার ডিস্ট্রিক্টগুলো সব কটা বিএসএফ এর আন্ডারে নিয়ে আসুন, বর্ডার ডিস্ট্রিক্ট নিয়ে এসে এক্ষুনি কাঁটাতার লাগান, এক্ষুনি ইন্টিগ্রেটেড চেকপোস্ট করুন। যদি ওয়েট করেন তাহলে সব শেষ। মানে বাংলাদেশে যাবে। আমি কেন্দ্র রাজ্য বুঝি না দাদা, আমি কেন্দ্র রাজ্য বুঝি না, এই টানাটানি আমি বুঝি না। আমি এই মুহূর্তে বাংলার দর্শক যারা দেখছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই বাংলার ছেলেটা একটা জিনিস চায় যে বাংলাটা সুরক্ষিত থাকুক, আমাদের কলকাতা সুরক্ষিত থাকুক, আমাদের বর্ধমান সুরক্ষিত থাকুক, আমাদের পশ্চিম মেদিনীপুর সুরক্ষিত থাকুক, আমাদের শিলিগুড়ি সুরক্ষিত থাকুক। এই সুরক্ষার দায়িত্বটা কে নেবে? এই প্রশ্ন নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর।